আনন্দপুর যৌতুকগৃহে যেন পরিণত হয়েছে, কারণ একই সঙ্গে একের পর এক 8 জনের মৃত্যু হয়েছে। কতজনের ঠিক মৃত্যু হয়েছে, কতজন এখনো নিখোঁজ তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য আপনাদের জানিয়ে রাখি। যা খবর পাওয়া যাচ্ছে 26 জন নিখোঁজ হয়েছেন। 26 জনের মধ্যে 19 জনই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আনন্দপুরে অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুরে মোট নিখোঁজ 19 জন। মৃত্যুপুরী আনন্দপুর পিংলার 6 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। পাঁশকুড়ার 6 জন নিখোঁজ। নন্দকুমারের 3 জনের কোনো খোঁজ নেই। মৃত্যুপুরী আনন্দপুর ময়নার 2 জন, সুতাহাটার 2 জন, এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় বিধ্বংসী আগুন লাগে রবিবার রাত 3টে। অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় জোড়া গুদাম। আর এখানেই প্রশ্ন ওঠে, জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছিল এই জোড়া গুদাম? কিভাবে হয়েছিল এই জোড়া গুদাম? অবৈধ নির্মাণ, কাদের মদতে, কাদের প্রশ্রয়? একাধিক প্রশ্ন তুলেছেন যেমন স্থানীয় মানুষজন তেমনি বিরোধীরা। ঝলসে দগ্ধ হয়ে একাধিক মানুষের মৃত্যু, এর দায় কার? কি বলেছেন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, দেখুন। আমি ডিটেলসটা বলবো। দেখো, কেএমসির টিম রয়েছে, দমকল রয়েছে, আমাদের পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, পুলিশ রয়েছে, সবাই রয়েছে। আগুনটা খুব ভয়াবহ লেগেছিল এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করছে। আমরা সবথেকে এটা ইম্পর্টেন্ট, মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যারা চলে গেছে তাদের ফিরে পাওয়া যাবে না, বা পুলিশ অ্যাসার্টেন করবে যে কত মানুষ নিখোঁজ। যেরকম 4 জনকে আজকে বোধহয় পাওয়া গেছে, দেশে চলে গেছে, কিন্তু এরকম সত্যিকারের কতজন মানুষ সেটা পুলিশ অ্যাসার্টেন করবে। তাদের পাশে দাঁড়ানো, সেই পরিবারের পাশে দাঁড়ানোটা এখন খুব ইম্পর্টেন্ট। এখানে এটা 2006 সাল থেকে এটা চলছে। আমরা দৌড় করে না, কারণ কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিল, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল। এটা 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 আমার জানা নেই যে জলাজলি কি না। তুমি যেটুকু আমাকে উত্তর চেয়েছিলে আমি উত্তর দিলাম। আমার কাছে স্পেসিফিক কোনো প্ল্যান নেই, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করব। ভয়াবহ আগুন লেগেছিল, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে। নিশ্চিতভাবে তাদের নিশ্চয়ই আর্থিক ক্ষতিপূরণ, সেটা পুলিশের সাথে আমি কথা বলবো। কথা বলে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় নিশ্চয়ই দাঁড়াবো, এবং সেটা আমি গিয়ে কথা বলে তোমাদের এখনই বলে দেবো। জলাজমি এখন আর কোনো ভরাট হচ্ছে না, জলাজমি কোনো ভরাট হচ্ছে না। এখন হলে সেগুলো, যেন রিসেন্টলি তুমি জানো একটা পাঁচিল দিচ্ছিল, ভেঙে দেওয়া হয়েছে। যদিও এটা কর্পোরেশনের এখতিয়ারে নেয়, কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে তারা অত্যন্ত স্ট্রিক্ট। এখন আমাদের খবর দিলেই আমরা এসে ভেঙে দিচ্ছি। এখন কিছু হচ্ছে না, এগুলো আগের 2006-2000 সালের বা রামসে কনভেনশনের আগে। এবার কোনটা জলাজমি রামসে কনভেনশনের আগে সেটা আইডেন্টিফাই করাটা খুব কষ্ট। না না না, রামসে কনভেনশনে এনভায়রনমেন্ট, কিন্তু এই পৌরসভা যেগুলো আগে হয়ে গেছে বা যেগুলো অনেক দিন ধরে চলছে, এটা রামসে কনভেনশনের লিস্টটা, ম্যাপটা আমার কাছে নেই। অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে এখন কোনো জলাশয় বুঝিয়ে কোনো নির্মাণ হচ্ছে না, যা হয়েছিল 2006 সালে। কিন্তু এতগুলো মানুষের মৃত্যু হলো, এর দায় সরকার নেবে না? অতনু, দেখো, প্রথমেই বলি, জলাশয় বুঝিয়ে এখনো নির্মাণ হচ্ছে কি হচ্ছে না এটা তো বিতর্কের বিষয়। তার কারণ এই যে রামসার অ্যাক্ট আছে এবং সেই অ্যাক্ট ভায়োলেশনের দাবি মাঝে মধ্যেই ওঠে, এবং স্থানীয় থানাগুলোতে তা নিয়ে এফআইআরও হয়। এই এফআইআর যে 2006 সালের পর আর হয়নি এরকমটা হলফ করে কেউ বলতে পারবেন না। তার কারণ এটা যেহেতু এই ধরনের ঘটনাগুলো ঘটে, ফলে এফআইআর হয়। এফআইআর যদি গত কয়েক বছরে বেশ কয়েকটা হয়ে থাকে, তাহলে তো ঘটনা ঘটছে বলেই এফআইআরগুলো হচ্ছে, নাহলে তো পুলিশ শুধু শুধু এফআইআরগুলো রেজিস্টার করে না। ফলে এইটা হলফ করে বলা যায় না যে এই 2006 সালের পর থেকে পূর্ব কলকাতার যে জলাভূমি, যেখানে রামসার অ্যাক্ট প্রযোজ্য হয়,
সেখানে আর জলাভূমির ভর্তি করার কাজ নতুন করে হয়নি। দেখো, কাজ নতুন করে হয়েছে, জলাভূমি নতুন করে ভরাট হয়েছে, এই অভিযোগ আমরা এখনো কান পাতলেই শুনতে পাই। পুরো এলাকা যদি মানে ভালো করে দেখা হয়, খতিয়ে দেখা হলে, এলাকায় গিয়ে দেখা হলেই দেখা যায় এই নিয়ে এখনো একাধিক কোর্টে একাধিক মামলা চলছে। এবং এই পুরো জায়গাটার ছবি যে দিনের পর দিন বদলে যাচ্ছে সেটাও বিভিন্ন সমীক্ষায় উঠে এসছে। যে ছবি আগে এই জলাভূমি এলাকায় ছিল সেইখানে ক্রমশ জলাভূমি ছোট হয়ে আসছে, বিভিন্নভাবে সেই জলাভূমি বুঝে ফেলা হচ্ছে এবং সেখানে নির্মাণ কাজ হচ্ছে। এটা তো গেলে একটা দিক। ফলে দ্বিতীয় কথা হচ্ছে যেটা, এক তো বেআইনি নির্মাণ, দুই হচ্ছে সেই বেআইনি নির্মাণে রমরমিয়ে ব্যবসা চলছে, একের পর এক গুদামঘর গজিয়ে উঠছে। এবং এক্ষেত্রে বিপদটা কোথায়? বিপদটা হচ্ছে যে এখানে যে সমস্ত সেফটি এবং সিকিউরিটি মেজার্স নেওয়া দরকার সেগুলো মোটেও নেওয়া হয় না। এখানে অগ্নি প্রতিরোধক ব্যবস্থা যেগুলো থাকা উচিত সেগুলো কোনোটা থাকে না। এবং আরও মজার বিষয় হচ্ছে যে এগুলো যে সার্ভিলেন্সের যারা দায়িত্ব, অর্থাৎ এগুলো যে খতিয়ে দেখতে হবে যেখানে সঠিকভাবে নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা, এখানে সব কিছু অগ্নি প্রতিরোধক ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা, এগুলো দেখার যাদের দায়িত্ব আছে তারাও দেখছেন না। ফলে এই যে এখানে যে এতগুলো মানুষ মারা গেলেন, 8 জনের মাংসপিণ্ড, দেহের মাংসপিণ্ড উদ্ধার হয়েছে, মানে অগ্নিকাণ্ডে এমন অবস্থা হয়েছে যেটা বলা হচ্ছে 26 জন মোট নিখোঁজ, তার মধ্যে 8 জন তাদের যদি মাংসপিণ্ড উদ্ধার হয় তাহলে এখনো পর্যন্ত 18 জন নিখোঁজ। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তারা 14টা নিখোঁজের ডায়েরি পেয়েছেন। তো এই যে এতগুলো মানুষ আগুনে ঝলছে, রীতিমতো দম বন্ধ হয়ে তাদেরকে মৃত্যুমুখে পতিত হতে হলো। এবং এরা তো সবাই শ্রমিক শ্রেণী, সাধারণ গরিব মানুষ ওখানে কাজ করতে গিয়েছিলেন। তাহলে এরা যেখানে কাজ করছেন সেখানকার সেফটি সিকিউরিটি সেটা যাতে ঠিক থাকে তার দায় তো একটা কাউকে নিতে হবে। তো দায় কাকে নিতে হবে? এক হচ্ছে যে সংস্থা এই গুদামঘরগুলো চালাচ্ছেন তাদের নিতে হবে। দুই হচ্ছে রাজ্য সরকারের যে সমস্ত সংস্থার ওপর এদের সেফটি এবং সিকিউরিটি ঠিকঠাক আছে কিনা সেগুলো সার্ভিলেন্স করার দায়িত্ব রয়েছে, তাদেরকে নিতে হবে। ফলে কোনোভাবেই এখানে সরকার দায় এড়াতে পারে না। তার কারণ সরকারের বিভিন্ন এজেন্সি রয়েছে, সরকারের বিভিন্ন উইং রয়েছে যাদের দায়িত্ব হচ্ছে যে এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স ঠিকঠাকভাবে রক্ষা হচ্ছে কিনা সেগুলো খতিয়ে দেখা, নিয়মিত ফায়ার অডিট হওয়া। না হলে পরে এখানে যে সমস্ত শ্রমিকরা এসে কাজ করতে গিয়ে এই নিরীহ শ্রমিকদের মৃত্যু হলো, তাদের দায় তো একটা কাউকে নিতেই হবে। এবং সেই দায় যারা এই গুদামঘরগুলো চালাচ্ছিলেন তাদের বাইরে যদি আর কারো থেকে থাকে তাহলে এটা হচ্ছে যাদের সার্ভিলেন্সের দায়িত্ব ছিল সেই সরকারের দায়। ফলে সরকার এর দায় অস্বীকার করতে পারে না। একেবারেই তুমি যখন এই কথা বলছো যে দেখো একের পর এক অগ্নিকাণ্ড কলকাতায় এবং আশেপাশের জায়গায় আমরা দেখতে পাই, কিন্তু তারপর কমিটি গঠন হয়, তারপর যে কে সেই অবস্থা হয়। কারা লাগিয়েছে, এর পেছনে কারা রয়েছে, কি করে ঘটলো, কোনো কিছু জানা যায় না। দেখুন, এবার আপনাদের জানিয়ে রাখি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আজ নিখোঁজদের বাড়ি যান, পরিবারদের পাশে দাঁড়ান এবং সেখানে গিয়ে মৃত নিখোঁজদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেন। 10 লক্ষ টাকা কি একটা মানুষের দাম হতে পারে? প্রশ্ন তুলেছেন পরিজনরা। কি বলেছেন আজকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, দেখুন। আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায় সে ব্যবস্থা ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে। এখানে আমরা কথা বলেছি সবার সাথে এবং 5-10 লাখ টাকা ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। যখন ডিসি পাবো, মানে আমরা যখন আইডেন্টিফিকেশান করে নেব তারপরে এখান থেকে সেটা দেওয়া হবে। ওই তো 10 লাখ টাকা মাথা পিছু। সেটা পরবর্তীকালে যখন, এখন তো কে মারা গেছে না গেছে সেটা আগে ঠিক হোক, তারপরে নিশ্চিতভাবে যাদের দরকার হয় তাদের পাশে আমরা সবসময় থাকব। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের মতন ব্যবস্থা করবে এবং যেই অন্যায় করুক না কেন কাউকে রেহাই করা যাবে না। আরে 3টে স্তরে তৃণমূল থাকুক আর 3টে স্তরে আপনি থাকুন, তাতে কি যায় আসে? সেকেন্ড হচ্ছে যে এই জলাভূমিটা, এই কারখানার পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চুরি হয়েছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে
সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই। কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই ওই কী বলো ওটাকে এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি, সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।